সুপ্রিয় দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে কি অপরাধ? মুক্তিযুদ্ধ, বাংলাদেশ স্বাধীনতার পক্ষে কথা বলার অপরাধে। আমরা তার বক্তব্য একটু শুনি। কি বলে তুমি? সংবিধান, এই মুক্তিযুদ্ধের সংবিধান আমরা রক্ষা করব। এই মুক্তিযুদ্ধের সংবিধান 30 লাখ শহীদের বিনিময়ে, 5 লাখ মা বোনের ইজ্জতের বিনিময়ে সংবিধান। এই সংবিধান আমরা রক্ষা করব। বাংলাদেশ আমরা রক্ষা করব, মুক্তিযুদ্ধ আমরা রক্ষা করব। পরিচয় কি? আমি শেখ হাফিজুর রহমান কার্জন, ল ডিপার্টমেন্ট, ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর। জনাব শেখ ফরিদ, আপনি শুনলেন হাফিজুর রহমান অধ্যাপক, ল ডিপার্টমেন্টের। তিনি দৃঢ়তার সহিত ঘোষণা দিল এই সংবিধান, বাংলাদেশ মুক্তিযুদ্ধকে আমরা রক্ষা করব। অথচ একজন শিক্ষকের গায়ে যেভাবে অপমান করে হাত করা লাগিয়ে, গায়ে বুলেট প্রুফ ভেস্ট লাগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এই দৃশ্য জাতির জন্য কি লজ্জাজনক, নাকি ইউনুস ওয়াকারের কোনো লজ্জা নাই? আসলে আপনি যে দৃশ্যটা দেখালেন, একজন আইনের অধ্যাপককে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপককে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে কোনো কারণ ছাড়া, কোনো রকম কারণ ছাড়া। শুধু তার অপরাধ কি ধরেছে তারা? যে মুক্তিযোদ্ধারা বসে একটা জায়গায় বসে কথা বলবেন, তারা আলোচনা করবেন, সেই জায়গায় তিনি উপস্থিত ছিলেন বলে তাকে সেখান থেকে ধরে নিয়ে যাওয়া হলো। এবং তার বিরুদ্ধে সবচেয়ে বিস্ময়কর বিষয় যে যখন জেলখানা ভেঙে সন্ত্রাসীদের নিয়ে যাওয়া হচ্ছে, জেলখানা থেকে খুনি সন্ত্রাসী জঙ্গিদের ছেড়ে দেওয়া হচ্ছে কোনো রকম নিয়ম না মেনে, যখন সন্ত্রাসীদের পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে প্রকাশ্য দিবালোকে, তখন একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন সাহেবকে গ্রেপ্তার করা হলো। প্রফেসর হাফিজুর রহমান সাহেব, এই যে একটা দৃষ্টান্ত এখানে আমাদের দেশে দেওয়া হলো, এটা দেশের জন্য লজ্জা, শিক্ষকদের জন্য লজ্জা, বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জা, এই জাতির জন্য লজ্জা। ইউনুস এবং ওয়াকার তো লজ্জা নাই, তাই তাদের তো আপনি বলতে পারেন না যে তাদের লজ্জা আছে কি নাই, এটা আপনি বলতে পারেন না, কারণ তারা তো লজ্জাহীন বলে এইসব করতেছে। এই যে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনকে গ্রেপ্তার করলো, আপনি দেখেছেন কোনো প্রতিবাদ আছে? নেই, কোনো প্রতিবাদ নেই। এখন শিক্ষক সমিতিরা কোথায়? আগে একটা ছাত্রের কিছু হলে, একটা মফস্বলের ছাত্র এবং কলেজের শিক্ষকের কিছু হলে বাংলাদেশে কলাম লেখার হিড়িক পড়ে যেত, বাংলাদেশে আন্দোলনের হিড়িক পড়ে যেত, মানববন্ধনের হিড়িক পড়ে যেত, বাক স্বাধীনতা হুমকিতে, গণতন্ত্র হুমকিতে, এগুলো বলা হতো। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যিনি বলতেছেন আমি সংবিধান রক্ষা করব, তাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন গ্রেপ্তার করা হচ্ছে? কারণ তিনি মুক্তিযুদ্ধের পক্ষে, তিনি সংবিধানের পক্ষে। এটাই বাংলাদেশের সংবিধান ও মুক্তিযুদ্ধ বিরোধীদের সহ্য হচ্ছে না, সহ্য হবেও না। কারণ হচ্ছে এই বাংলার জমিনে এখন যারা ক্ষমতায় আছে, এই ওয়াকার, ইউনুস এবং ওয়াকার, এই এই জামাত এবং সন্ত্রাসীদের পাহারাদার, এই মুক্তিযুদ্ধ বিরোধীদের পাহারাদার। আমরা স্পষ্ট দেখতে পারতেছি, বারবার কি দেখতেছি, যেখানেই মুক্তিযুদ্ধ ও সংবিধানের কথা হবে সেখানেই তারা আক্রমণ করতেছে। এই যে মব সন্ত্রাসের মাধ্যমে এটা করতেছে, পুরো বাংলাদেশকে একটি মবের রাজ্য পরিণত করেছে ইউনুস সরকার। এই ওয়াকার, ইউনুস সরকার একা করতেছে না, জামাত একা করতেছে না, এগুলো কলকাঠি নাড়তেছেন। অবশ্যই এই বাংলাদেশের সেনাপ্রধান এগুলো কলকাঠি নাড়তেছেন, কোনো সন্দেহ নাই এতে। তিনি যা করতেছেন, এই বাংলাদেশকে একটি গৃহযুদ্ধের মুখোমুখি করে তুলতেছেন। এর উদ্দেশ্য কি আমরা জানি? এর উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করবে। একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে আপনি গ্রেপ্তার করে সন্ত্রাস বিরোধী আইনে, তাকে সন্ত্রাস দমন আইনে তার নামে আপনি মামলা দিলেন। এর চেয়ে লজ্জা, এর চেয়ে ভয়ঙ্কর, এর চাইতে বড় স্বৈরাচারী শাসকের কে থাকতে পারে? এই ইউনুসের চাইতে আমি বলেছি যে গত 54 বছরে ইউনুসের মতো বদমাইশ, ভণ্ড এবং স্বৈরাচার সরকার দ্বিতীয়টি আসেনি, আর আসবেও না কোনোদিন। ইউনুসের মতো এরকম ভয়ঙ্কর, মিথ্যাবাদী এবং স্বাধীনতা বিরোধী সরকার আর কোনোদিন বাংলাদেশে কেউ চোখে দেখবে না। তবে বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। খুব শীঘ্রই বাংলাদেশের মানুষ রুখে দাঁড়াবে। ডক্টর ইউনুস যা করতেছে, ওয়াকার যা করতেছে, জামাত যা করতেছে, আর বিএনপির যা নীরবতা, জনগণ কাউকে ক্ষমা করে না, করবে না, করে না। ইতিহাস বলে বাংলার জনগণ যখন জেগে ওঠে তখন তার সামনে কোনো কিছুই কুলোয় না। আরেকটা বিষয়, কোনো কিছু হলেই শিক্ষক সমিতি নামে এক দুষ্ট চক্র, এক ভ্রষ্ট চক্র, নষ্ট চক্র দাঁড়িয়ে যেত। তবুও আমরা প্রতিবাদকে স্বাগত জানাই। কিন্তু আজকে সেই নষ্ট চক্র এতটাই নষ্ট হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কোনো একটা বিবৃতি নাই, বিনা অপরাধে একটা লোককে এইভাবে অপমান করে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে।
আপনি এদের উদ্দেশ্যে সলিমুল্লাহ কোথায় আজকে, আনু মোহাম্মদরা কোথায়, তারপর যে মহিলার আত্মা কেঁপে উঠেছিল সে কোথায়, বলবেন একটু শেখ করি। এখন এখন কারো আসমান কাঁপে না, এখন কোনো শিক্ষক সমিতির গণতন্ত্র নিয়ে ভাবনা নেই, বাক স্বাধীনতা নিয়ে ভাবনা নেই, কারণ তিনি তো মুক্তিযুদ্ধের পক্ষে, তিনি তো বাংলাদেশের ৭২-এর সংবিধানের পক্ষে। কারণ যারা আসলে জুলাই সন্ত্রাস করেছে তারা তো মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, তারা তো ৭২-এর সংবিধানের পক্ষে ছিল না, তাই তারা বিবৃতি দিবে কেন? আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজিটা এখন কোন বদমাইশ? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিজি হচ্ছে শিবিরের সন্ত্রাসী, শিবিরের রক্কাটা পার্টি, শিবিরের কেডা। এই মুহূর্তে কে ভিসি? শিবিরের সাবেক সন্ত্রাসী নিয়াজ খান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি। সুতরাং সেইখানে তো কোনো বিবৃতি আসবে না, এটা আমরা জানি। এটা অস্বাভাবিক কিছু না, কারণ যেই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের সন্ত্রাসী ভিসি হয়ে গেছে সেই দিনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাথায় আরেকটি কলঙ্ক লেপন হয়ে গেছে। সুতরাং তারা তো কথা বলবে না, বলার কথাও না। আর মুক্তিযুদ্ধের পক্ষে বললেই এখন তার উপরে আক্রমণ করা হবে। এখন তো সরকার এবং জামাত এবং বিএনপিরা তিনটা জিনিস ইউজ করে। প্রথমত ধর্ম অবমাননা করেছে, এটা বলে তাকে হামলা করবে। দ্বিতীয়ত আওয়ামী সন্ত্রাস, আওয়ামী পক্ষে আওয়ামী দোসর, কথা বললে এখন আওয়ামী দোসর। জয় বাংলা স্লোগান দিলে আপনি আওয়ামী দোসর, আপনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে কথা বললে আওয়ামী দোসর। তো আওয়ামী লীগের দোসর না, এরাই তো আওয়ামী লীগ। এখন বোঝা গেল যে এরা মুক্তিযুদ্ধ বিরোধী। এরা বিএনপি জামাত হেফাজত মিলে যা করতেছে, এরা এখন বিবৃতি দেবে। বিএনপি কোনো বিবৃতি দিয়েছে? দেয় নাই। বিএনপি কোনো বিবৃতি দেয় নাই, একটা বিবৃতি তারা দেয় নাই। বোঝা গেল যে বিএনপি আসলে, যদিও তারা বলে থাকে এরা ভারত, এরা ভারত বিরোধী এবং মুক্তিযুদ্ধের সপক্ষের বলে, এরা কোনোটাই না আসলে। এরা হলো সুযোগ সন্ধানী। দেখবেন যখনই ভারত চাপ দিবে তখন আবার ভারতের পক্ষে বলা শুরু করবে। তখনই। আর আদমজি জুট মিল কারা বন্ধ করেছিল? আদমজি জুট মিল কার কথায়, কার সরকারের আমলে বন্ধ করেছিল? বিএনপি। তো বিএনপি হলো ক্ষমতায় টিকে থাকার, তারা এখন মনে করতেছে যে এখন মুক্তিযুদ্ধের কথা বললে, এখন গণতন্ত্রের কথা বললে, এখন যদি বলি তাহলে তো ভোট পাবে না, এটা তারা ভাবতেছে। কিন্তু ভোট আদৌ হবে কিনা সেটা কিন্তু তারা এখনো জানে না। ভবিষ্যতে এই যে মুক্তিযোদ্ধাদের গ্রেপ্তার করা হলো, শিক্ষক সমিতি নীরব, বিএনপি নীরব, বাংলাদেশের গণতান্ত্রিক যত সংস্থা আছে সব নীরব। এদেরকে জনগণের মুখোমুখি হতে হবে। জনগণের কাছে আজ হোক আর কাল হোক এদের কৈফিয়ত দিতে হবে। আচ্ছা, এরপর যখন বিএনপির শিক্ষকদের যদি কোনোদিন গ্রেপ্তার করে, বিএনপি পন্থীদের, জামাত পন্থীদের, তখন কোন মুখে তারা প্রতিবাদ করবে? তখন তো এই আজকের দৃশ্যটাই দেখানো হবে যে জঙ্গিবাদের দোষরদের গ্রেপ্তার করা হয়েছে বলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামাতপন্থী বিএনপিপন্থী শিক্ষকদের যেদিন গ্রেপ্তার করবে, তখন দেখবেন এদের গলা কত মোটা হয়ে যায়। এখন তারা নীরব, কারণ আসলেই এরা মুক্তিযুদ্ধ বিরোধী, সংবিধান বিরোধী, তাই তারা এর পক্ষে বলবে না। কিন্তু বাংলাদেশের কৃষক, বাংলাদেশের শ্রমিক, বাংলাদেশের মেহনতি মানুষ এবং ছাত্র জনতা অবশ্যই মাঠে নামবে। সলিমুল্লাহ খানেরা এখন বলবে না, কারণ সলিমুল্লাহ খানেরা আগে থেকেই এরা ভেতরে এরা ছুপা হওয়া রাজাকার ছিল, এরা ছুপা হওয়া আলবদর ছিল। তার মধ্যে একটি তথাকথিত এনজিও সরকার একটা পুরস্কার পেয়ে গেছে, এরপরে তার মুখ আরো বন্ধ হয়ে গেছে। এই পুরস্কার পাওয়ার পরে তিনি আরো চুপ। তিনি দেখেন না কিভাবে ভিখারির মতো মেট্রিক পাস সরোয়ার ফারুকির পাশে বসে থেকে দাঁড়িয়ে থেকে পুরস্কার নিতে গেছে। এই তো সেই সলিমুল্লাহ, যে সলিমুল্লাহ গাছের শুকনো পাতা পড়লে সমালোচনা করে, আলোচনা করে, যে সলিমুল্লাহ বৃষ্টির ফোঁটা মাটিতে পড়ার আগে বৃষ্টি নিয়ে আলোচনা করে। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে গ্রেপ্তার করা হলো কোনো কথা নাই, অথচ মাদ্রাসার একটা শিক্ষককে গ্রেপ্তার করলে তখন সবার আগে লাভ দেয় সলিমুল্লাহ খান, লাভ দিয়ে মঞ্চে চলে আসতো। কিন্তু এই আমরা যেমন এদের কার্যকলাপ দেখতেছি, বাংলাদেশের জনগণ এদের কার্যকলাপ দেখতেছে। খুব শীঘ্রই বাংলাদেশ মুখোমুখি হবে। বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত। বাংলাদেশ এখন কোনো দল নাই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, মাঝখানে এখন কোনো দল নাই। আর মাঝখানে কোনো জায়গাও এখন কোনো স্পেস খালি নাই। কারণ এখন বাংলাদেশে স্পষ্ট আপনার স্কেল, আপনার মার্জিন, আপনার পক্ষ বিপক্ষ নির্ধারণ, আপনার চিন্তা চেতনা নির্ধারণ একটা মাত্র স্কেল, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের আপনি পক্ষে না বিপক্ষে। এখন কোনো দল নাই, মত নাই, কোনো কিছুই নেই। আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখন যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেছে তাদের উপরে আক্রমণ হচ্ছে। এখন যারা বাংলাদেশের সংবিধানের পক্ষে কথা বলতেছে তাদের উপরে আক্রমণ হচ্ছে। সর্বশেষ প্রমাণ তো আপনি দেখতে পারলেন। একজন আইনের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনের উপরে যেভাবে হামলা করা হলো, যেভাবে তাকে গ্রেপ্তার করা হলো, তীব্র নিন্দা জানাই। শুধু নিন্দা না, এর প্রতিবাদ জানাই এবং আমরা এর প্রতিরোধ করব। আমরা ডক্টর ইউনূসকে আমরা এর জন্য দায়ী করি। আমরা এর জন্য এই যে আজকে যাকে গ্রেপ্তার করা, 19 জন সহ যে শিক্ষককে গ্রেপ্তার করা হলো, এই যে অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, এই গ্রেপ্তারের জন্য দায়ী ইউনূস, এই গ্রেপ্তারের জন্য দায়ী হচ্ছে ওয়াকার, এই গ্রেপ্তারের জন্য দায়ী জামাত,
আর বিএনপি নীরব থেকে প্রমাণ করে দিয়েছে এরা বাংলাদেশের সংবিধান ও না মুক্তিযুদ্ধের পক্ষে নয়। ফরিদ ভাই এই 16 জন লোককে যে লেভেলের, তাদেরকে গ্রেফতার করার এত বড় সাহস তারা করতে পারে আমার কাছে ওয়াকার, এর মূল শক্তি ওয়াকার, এর মূল শক্তি ওয়াকার। ওই যে পাকিস্তানের ইসাকদার আসার পরে ওয়াকারের পাওয়ার বেড়ে গেছে। বললাম তো, পাকিস্তানের ওই সন্ত্রাসী উৎপাদন এবং জঙ্গি উৎপাদন এবং রপ্তানিকারক দেশের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাকদার আসার পরেই এই যে দেখবেন বাংলাদেশের যত মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি আছে তাদের উপর আক্রমণ বেড়ে গেছে। আপনি দেখেছেন ইসাকদার আসার পরে বিএনপির চেয়ারপারসন উপদেষ্টাকে বহিষ্কার করা হলো 3 মাসের জন্য। তার সকল কার্যক্রম এবং সদস্যপদ স্থগিত করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমানের। ইসাকদার আসার পরে দেখবেন বাংলাদেশে মুক্তিযুদ্ধের প্রতি আক্রমণ বেড়ে গেছে। কারণ কি? কারণ তারা তাকে খুশি করতে চেয়েছে। তারা এই বাংলাদেশকে আসলে ঘাঁটি বানাতে চায়। তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে ভয় এবং ভীতির মধ্যে রাখতে চায়, যাতে তারা এই বাংলাদেশকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে সন্ত্রাস এবং সন্ত্রাস উৎপাদন এবং রপ্তানি করবে ভারতের ভিতরে, বার্মার ভিতরে। তার মানে পরিকল্পনা ইসাকদার বাংলাদেশে এসে যে প্রেসক্রিপশন দিয়ে গেছে, সেই প্রেসক্রিপশন অনুযায়ী জি। এখন ইউনূস এবং ওয়াকার এই বাংলাদেশকে চালাচ্ছে, এবং পাকিস্তানি যে টোটাল ভাবধারা আছে সেই ভাবধারাতেই বাংলাদেশকে নিয়ে যাওয়ার নীল নকশা সেটা বাস্তবায়ন করছে। কোনো সন্দেহ নাই। আগে থেকে পাকিস্তানি ভাবধারায় বাংলাদেশকে চালানোর জন্যই তো এত মাদ্রাসা বানানো হয় ঘরে ঘরে। আপনি কি মনে করছেন এগুলো ধর্ম পালনের জন্য পালন করা হয়? পাকিস্তানে স্কুল ওই ভাই, আপনার কি মনে হয় ওরা কি সর্বশেষ সফল হবে? না, শেষ মুহূর্তে এরা সফল হবে না। 71-এর মতো আবার পরাজিত হবে, কোনো সন্দেহ নাই। এরা যতই বড় হোক, যতই ছড়িয়ে যাক ব্যাঙ্গে ছাতার মতো, এরা ধর্মকে আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ব্যবহার করবে, গণতন্ত্রের বিরুদ্ধে ধর্মকে ব্যবহার করবে, কিন্তু শেষ মুহূর্তে এরা টিকবে না। বাংলাদেশের জনগণ ওই বক ধার্মিকদের, ভণ্ড ধার্মিকদের চিনে 1971 সালে তারা প্রমাণ করেছে, আবারও প্রমাণ করে দিবে যে বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধের পক্ষে, 72 সংবিধানের পক্ষে। পাকিস্তানের মতো একটি জঙ্গি রাষ্ট্র বাংলাদেশ বানাতে চায় না বলেই তো পাকিস্তান থেকে বাংলাদেশে আলাদা হয়েছে। আমরা সেই ভিখারিস্তান হবো যাতে 4 কোটি লোক বিদেশিকে ভিক্ষাবৃত্তি করে। যেই দেখলাম এ পর্যন্ত ইউনূসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, লুটপাটের বিরুদ্ধে বলছে, এই যে প্রফেসর কলিমুল্লাহ স্যার, তাকে তার মতো একটা লোককে অ্যারেস্ট করে নিয়ে গেল এবং এখন পর্যন্ত জামিন দিচ্ছে না। এখন পর্যন্ত যে কটা সাংবাদিক, কলামিস্ট, যে কজন বুদ্ধিজীবী অ্যারেস্ট করছে, কাউকে তারা জামিন দিচ্ছে না। মানে এই যে নিগ্রহ নিষ্পেষণ, এর শেষ কোথায়? এর প্রতিরোধ বা এর প্রতিশোধ এর শেষ হচ্ছে মুখোমুখি হওয়া। আমরা চাচ্ছি না, আমরা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো চাচ্ছি না দেশে কোনো ঝামেলা হোক, বড় কোনো কিছু ঘটুক, কিন্তু এরা আমাদের বাধ্য করবে মুখোমুখি হতে। তবে এবার মুখোমুখি হলে কিন্তু ফরিদ ভাই, আমি বাংলাদেশের মানুষের, বেশ কিছু মানুষের সাথে কথা বলেছি এবং তাদের যে মতামত আমি শুনছি, যে এখন বাংলাদেশের আপামর সাধারণ জনগণ চাচ্ছে যে আওয়ামী লীগ প্রয়োজনে গৃহযুদ্ধের ডাক দিক, গেরিলা যুদ্ধের ডাক দিক, এবং তারা সেটাতে জনযুদ্ধে সাধারণ মানুষরা অংশগ্রহণ করতে চাচ্ছে। এটাকে আপনি কিভাবে দেখেন? আওয়ামী লীগকে ডাক দিতে হবে না, এরাই বাধ্য করবে। এই যে এনসিপি গ্যাং, জামাত, বিএনপি এবং ওয়াকার এবং ইউনূস, জামাত, শিবির, হেফাজত, পাকিস্তানি পন্থী যারা আছে বাংলাদেশে, তারা বাংলাদেশের জনগণকে বাধ্য করবে মুখোমুখি হওয়ার গেরিলা যুদ্ধের জন্য। এরাই বাধ্য করবে। তখন তো যেহেতু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের পক্ষের দল, তাকে তখন নেতৃত্ব দিতে হবে, কিন্তু শুরুটা জনগণই করবে, কাউকে ডাক দিতে হবে না। আরেকটা প্রশ্ন ফরিদ ভাই আপনাকে শেষ করি, সেটা হচ্ছে 71-এ আমরা যেটা দেখেছি, বাংলাদেশের মুক্তিযোদ্ধারা যখন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে, তাদেরকে সহায়তা করেছে সাধারণ আম জনতা, বা রান্না করে খাইয়েছে, আশ্রয় দিয়েছে, সহযোগিতা করেছে। এবং এখন আমি বাংলাদেশের মানুষের যে পরিস্থিতি দেখছি, বাংলাদেশের আপামর জনগণ, রিকশাওয়ালা হতে শুরু করে প্রত্যেকটা মানুষজন, তাদের মতামত যেটা বলছে যে এই জনযুদ্ধে ঠিক 71-এর মতোই তারা এই লোকদেরকে বা যারা যুদ্ধ করবে তাদেরকে সহায়তা করতে প্রস্তুত। এই জনযুদ্ধ, কোনো সন্দেহ নাই, এই জনযুদ্ধ আবার হবে, জনগণ আবার সহযোগিতা করবে, এবং এই জনযুদ্ধে আবার জনগণ জয়ী হবে, মুক্তিযুদ্ধের পক্ষের জনগণ জয়ী হবে। আর আপনি যেটা বলেছেন সত্যি বলেছেন, যে জনগণরা আপনাকে বলতে, সেটা সত্য। আমাকে এরকম শত শত ফোন আসে। আসলে তো বাংলাদেশে এখন 71-এর চেয়ে ভয়াবহ পরিস্থিতি বিরাজ করতেছে। আগে তো আসছিল বিদেশি বাহিনী, আগে ছিল বিদেশি পাকিস্তানি হানাদার বাহিনীরা এসে আমাদের আক্রমণ করছে। এখন আমাদের আক্রমণ করেছে ওয়াকার বাহিনী, যে ওয়াকার এই দেশের টাকায় খাচ্ছে, এই দেশের মানুষ এই বাংলায় কথা বলে, বাংলাদেশে থাকে। সুতরাং এখন যুদ্ধটা আরো ভয়াবহ হবে, আমাদের জন্য কঠিন হবে। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের জন্য এইবার মুক্তিযুদ্ধ বিরোধীদের পরাস্ত করা কঠিন হবে, কিন্তু আমরা তাকে পরাস্ত করবো। কেন কঠিন হবে? কারণ আগে তো ছিল বিদেশিরা, এখন তো এই দেশি
রায় আমাদের মুখোমুখি হবে। কিন্তু ওই যে বললেন, আবারও জনগণ আমাদের আশ্রয় দিবে, প্রশ্রয় দিবে, জনগণ আমাদের সহযোগিতা করবে, আর অবশ্যই কাউকে না কাউকে ডাক দিতে হবে। তবে আমার ধারণা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ থেকে, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের পক্ষ থেকে আওয়ামী লীগ অবশ্যই ডাক দিবে এবং বাংলাদেশের জনগণ আবার মাঠে নামবে, আবার মাঠে নামবে। আর আমি যেটা স্পষ্ট এবার বলে দেই, আর বাংলাদেশের স্বাধীনতার পক্ষের আর বিপক্ষের শক্তির সহাবস্থান সম্ভব নয়। তারা 32 নম্বর ঘুরিয়ে দিয়ে তারা তারা মুক্তিযোদ্ধাদের অপমান অপদস্থ করে, তারা বাংলাদেশের সকল মুক্তিযুদ্ধের স্মারককে ধ্বংস করে, তারা পাকিস্তানের ইসাকদারের সাথে চুক্তি করে তারা প্রমাণ করে দিয়েছে যে এই বাংলাদেশকে তারা আবার দ্বিতীয় পাকিস্তান বানাতে চায়। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ এটাকে দ্বিতীয় পাকিস্তান বানাতে দিবে না এবং দিব না। আর তার জন্য আমাদের অবশ্যই মুখোমুখি হতে হবে এবং এই মুখোমুখিতে আমি জানি আমাদের অনেক জান মালের ক্ষয় হবে। আমি আরেকটা জিনিস আপনি শেয়ার করি। গতকালকে আমাকে একজন ফোন দিল একটা এক্সপেরিয়েন্স শেয়ার করার জন্য। সেটা বললো সে একটা চায়ের দোকানে ছিল, সেখানে চায়ের দোকানদার নাকি আওয়ামী লীগের লোকজনকে বকাবাজি করতেছে যে কেন আওয়ামী লীগ যুদ্ধ ঘোষণা করছে না। এবং ঠিকই বলেছে, সে যখন বললো যে যুদ্ধ ঘোষণা করলে আপনি কি করবেন, সে নাকি বললো যে আমরা প্রত্যেকটা মানুষ গরিব দুঃখী সবাই ঝাঁপায় পড়বো। তার মানে পরিস্থিতিটা কোথায় গিয়ে পৌঁছেছে, আপনি মানুষের কষ্টের জায়গাটা কোথায় গিয়ে পৌঁছেছে আপনি চিন্তা করেন যে বাংলাদেশ আসলে একটা যুদ্ধের দ্বার প্রান্তে। হ্যাঁ, আমি বলেছি তো, বাংলাদেশ দুর্ভিক্ষ, গৃহযুদ্ধ এবং যুদ্ধের দ্বার প্রান্তে। এবং এগুলো বর্তমান সরকার, তথাকথিত এনজিওগ্রাম সরকার, সেনাবাহিনীর প্রধান ওয়াকার, জামাত, হেফাজত, বিএনপি মিলে এগুলো পরিস্থিতি ক্রিয়েট করতেছে। এবং এটা তো আপনি দেখেন, বাংলাদেশের মানুষের এখন 4 জনের 1 জন গরিব, বাংলাদেশের প্রতি 4 জনের 1 জন গরিব হয়ে গেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে। ছোট ছোট, আমি 4-5 মাস যাবত বলতেছি যে বাংলাদেশের সব ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান এখন এই মুহূর্তে বন্ধ। তো এটা তো জনগণ তো বসে থাকবে না। জনগণ যেভাবে দেখতেছে তাদের অর্থনীতি ধ্বংস হচ্ছে, এই মুহূর্তে তো তারা চাইবে যে আওয়ামী লীগ ডাক দেখ। অবশ্যই আমিও চাই আওয়ামী লীগ এই মুহূর্তে ডাক দেখ। তারা যে সময় ডাক দেবে অবশ্যই বাংলাদেশের জনগণ ঝাঁপিয়ে পড়বে, আমরা ঝাঁপিয়ে পড়বো। ধন্যবাদ ফরিদ ভাই, খুব চমৎকার কথা বললেন এবং আশা করি আমরা পরবর্তীতে আরো কোনো নতুন বিষয় নিয়ে সামনে আসবো। ধন্যবাদ।